জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। আইনি ভিত্তি না থাকায় জুলাই সনদ বাস্তবায়নে ফাঁকি রয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। একে বাস্তবায়নযোগ্য করতে আইনি ভিত্তি চায় জামায়াত। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণকে ধোঁকা দেওয়ার সাহস পাবে না কোনো রাজনৈতিক দল। এদিকে ২২তম বৈঠক শেষে ব্রিফিংয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, নারী আসন সহ এখন পর্যন্ত ১৪টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছে কমিশন। বাকিগুলো বৃহস্পতিবারের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানোর আশা করছেন তিনি। যদি সরকার আন্তরিক হয় এবং অপরাপর দলগুলো যদি সরকারের সঙ্গে কোঅপারেট করে, তাহলে ৩৬ জুলাইয়ের মধ্যেই সরকার সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা পরিণত আইন ভিত্তি সম্পন্ন এবং সাংবিধানিকতার ভিত্তিতেই সাংবিধানিক স্ট্যাটাসের জায়গা থেকেই একটা ঘোষণাপত্র সরকার জারি করতে পারবে। তো জাতীয় সনদ যেটা, সেটা তো আমাদের এই মিটিংয়ের আউটকাম। ওনারা বলছেন যে এটা ওনারা ঠিক করবেন এবং আমাদের কাছে একটা রাফ কাগজও পাঠিয়েছে, কিন্তু সেটা অপূর্ণাঙ্গ, কিছুটা অসঙ্গতিপূর্ণ এবং যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি এটাকে তারা অফিসিয়ালি ইনক্লুড করে নাই। তো তারপরও আমরা এটা জবাব দেব। বাংলাদেশে যাতে আর কোনো ফেসিবাদের উৎপত্তি না হয়, সেটা সাংবিধানিকভাবে হোক, সংসদীয়ভাবে হোক, ব্যক্তি স্বৈরতান্ত্রিক হোক বা একনায়কতান্ত্রিকতা হোক, ব্যক্তিতান্ত্রিক হোক বা সংসদীয় হোক, যে কোনোভাবে সেটার উদ্ভব যাতে না হয় সেই জন্য আমরা কি করছি সেটা আমাদেরই প্রস্তাব। যে সমস্ত বিষয়ে একমত হওয়া যাবে সে সমস্ত বিষয়ে তারা প্রয়োজনীয় সংশোধনী আনবেন। জুলাইয়ের ৩১ তারিখে জুলাই সনদের ঐকমত্যের জায়গাগুলোর সমস্ত আলোচনা আমরা শেষ করব, এটা আমাদের লক্ষ্য। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলোর থেকেও সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা সহযোগিতা অব্যাহত রাখবে। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারে বিচক্ষণতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সরকারকে উগ্রবাদ ও চরমপন্থা নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাভারে জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় পুলিশ কর্তৃক ছাত্র জনতার লাশ পোড়ানোর ঘটনা স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত নারকীয় আশুলিয়া সমাবেশে এ আহ্বান জানান তিনি। বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে মানুষ রাজপথে নেমেছিল। তাই বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেয়। বিএনপি সরকার গঠন করলে দেশে স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি। একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার, প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে সরকার থেকে পদত্যাগের জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদেরকে অভ্যুত্থানের শক্তির প্রতিনিধি উল্লেখ করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে আহ্বানও জানিয়েছেন তিনি। সেই সাথে ৩ আগস্ট নতুন সংবিধান বিচার ও সংস্কারের জন্য শহীদ মিনারের সমাবেশে যোগ দিতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে নরসিংদীতে জুলাই পদযাত্রার কর্মসূচি শেষে এসব আহ্বান জানান তিনি। জেলখানা মোড় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়। শহরে ৪ কিলোমিটার প্রদক্ষিণ করে পদযাত্রা শেষ হয় পৌরসভা পার্কে। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, নানা ষড়যন্ত্রের বেড়াজালে আটকে আছে মৌলিক সংস্কার। এই নতুন ছাত্র তরুণ জনতা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে গড়ার
যে প্রতিজ্ঞা নিয়ে নেমেছে, এই প্রতিজ্ঞাকে ভুন্ডুল করে দিতে চায় কিছু রাজনৈতিক পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু স্ট্যাবলিশমেন্টের পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু বাহিনীর পক্ষ। যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সংস্কারের সনদে ঘোষণা করি, আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই, নতুন একটি বাংলাদেশ গঠন করি, যেই বাংলাদেশে আওয়ামী লীগের সংবিধান থাকবে না, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না। নরসিংদীতে ভূমিদস্যুরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজ রয়েছে, আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই। ঝড়, বৃষ্টি, রোদ ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপাইলে পথসভার মধ্য দিয়ে শেষ হলো এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির প্রধান কার্যালয় বাংলা মোটরে এসে পৌঁছান। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহাদাত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অভ্র, আপনি সেখানে রয়েছেন এই মুহূর্তে। কখন নাগাদ এনসিপির জুলাই পদযাত্রার যে বহর সেটি পৌঁছানোর কথা রয়েছে, এটি পৌঁছেছে কিনা এবং তাদের বরণের প্রস্তুতির খবর জানাবেন? সাজিদ, এই মুহূর্তে কিন্তু হচ্ছে পুরো এনসিপির যে প্রধান কার্যালয় বাংলা মোটরের এখানে, সেইটি কিন্তু হচ্ছে বলা চলে কানায় কানায় পূর্ণ। যারা কর্মী আছেন, এনসিপির সমর্থক আছেন, তাদের দ্বারা আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা পৌঁছে যাবে গাড়ি বহরটি। তবে ঢাকার মধ্যে প্রবেশ করলেও যেহেতু ঢাকায় এখন কিছুটা জ্যাম, সেহেতু কিন্তু হচ্ছে তারা এসে এখন পর্যন্ত পৌঁছাননি। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে যে এইখানে কিন্তু হচ্ছে সবাই একদম পুরো সবাই সিরিয়াল করে দাঁড়িয়ে আছেন এবং কখন এসে পৌঁছাবেন পুরো গাড়ি বহরটি। এবং এনসিপির যারা শীর্ষ নেতাকর্মীরা আছেন, যারা কিনা গিয়েছিলেন পুরো বাংলাদেশের যে জুলাইয়ের যে পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেই পুরো এক মাসের যেই যাত্রা, সেই যাত্রা শেষ করে তারা আজকে ফিরবেন। তাদেরকে বরণ করতেই মূলত এনসিপির প্রত্যেক জায়গা থেকে আজকে ঢাকার মহানগরের বিভিন্ন ইউনিট, থানা পর্যায় থেকেও কিন্তু হচ্ছে অনেকেই এসে পৌঁছেছেন এখানে। এবং এই কার্যালয়ের সামনে আমি ঠিক 10টা নাগাদ এসে পৌঁছাই, তখন কিন্তু দেখেছি যে তখন থেকেই স্লোগানে মুখর হয়ে উঠেছিল এই এনসিপির কার্যালয়ের প্রধান কার্যালয়ের ঠিক সামনের যেই ফটক, সেই ফটকটিতে। আর এই মুহূর্তে যেহেতু কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন প্রায় 30 দিনের একটি যাত্রা, পুরো বাংলাদেশ 64 জেলা ঘুরে এবং কোথাও কোথাও পথসভা করেছেন, কোথাও কোথাও কিন্তু হচ্ছে নেমে যারা জুলাইয়ের শহীদ তাদের সাথে কিন্তু হচ্ছে মত বিনিময় করেছেন। তাদের অভিজ্ঞতা, তাদের যেই অভিজ্ঞতা থেকে শুরু করে সবকিছু, যারা আহত তাদের যে কি অবস্থা, সেটিও কিন্তু জানতে চেয়েছে এই পদযাত্রায় যারা অংশ নিয়েছেন তারা। বিশেষ করে হচ্ছে এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা, তার পাশাপাশি হচ্ছে পুরো বাংলাদেশে গিয়ে তারা কিন্তু হচ্ছে আগামী নির্বাচনে তাদের যে প্রতিনিধি আছে, সেই যেই জেলায় যে প্রতিনিধি আছে এনসিপি, তাদেরকেও কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবং এখানটায় বলাই চলে যে এই যে 30 দিনের একটি লম্বা সফর, এটি কিন্তু হচ্ছে এনসিপির নেতাকর্মীদের জন্য যেমনি একটি সফলতার দিক, তেমনি কিন্তু হচ্ছে এই যে এই পদযাত্রার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে জুলাই সনদ, সেই সনদটি। এবং সেটি নিয়েও কিন্তু হচ্ছে আগামী 5 তারিখে কর্মসূচির কথা রয়েছে এনসিপির। তার আগ পর্যন্ত কিন্তু এখানে যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে তারা ফিরে নিশ্চয়ই কোনো না কোনো ধরনের তাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে নানা ধরনের নির্দেশনা প্রদান করবে আজকেই। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সাজিদ, বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন শাহাদাত অভ্র। বিএনপির অধীনে চাঁদাবাজি ছড়িয়ে গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। নীলফামারীতে মাইলস্টোনের শিক্ষিকা মেহরিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। বুধবার সকাল 10টার দিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি মেহরিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানান ডাক্তার জাহিদ সহ নেতাকর্মীরা। পরে এনসিপির বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি করতে গিয়ে কারা হাতে নাতে ধরা পড়েছে তা দেশের মানুষ দেখেছে, তাই বিএনপিকে নিয়ে কথা বলার আগে ভেবে চিনতে বলার আহ্বান জানান তিনি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, একটি মামলা উচ্চ আদালতে আপিলে রয়েছে, সেটি নিষ্পত্তি হলেও দেশে ফিরবেন তারেক রহমান। পত্রিকা আসছে, বড় কথা হাতে নাতে কারা ধরা পড়ছে। আপনাদের তো কেবল জন্ম হয়েছে, কাজে আমি বলবো যে আপনারা দীর্ঘ সময় পাড়ি দিতে হবে, সেটির জন্য প্রস্তুতি নিন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলহামদুলিল্লাহ খালি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল, ওনাকে নিয়েও আপনারা বিভিন্ন সময় কথা বলেন। কথা বলার সময় চিন্তা করা উচিত, কাকে নিয়ে কথা বলছেন, কাকে নিয়ে সমালোচনা করছেন। আপনাদের বুকটা একবারও কাঁপে না? জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025-এর প্রাথমিক খসড়া নিয়ে আয়োজিত মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস ও চুক্তিভিত্তিক নিয়োগ, এই দুটি বিকল্প পথ খোলা থাকলেও রাজনৈতিক প্রভাব পুরো সিস্টেমকে প্রভাবিত করেছে। তিনি জানান, অতীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করা হলেও রাজনৈতিক দল এসে তা বাতিল করেছে। তাই চূড়ান্তের আগে অধ্যাদেশ নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন, নিম্ন আদালতের সরকারি উকিল হয়েও অনেকেই অর্থের বিনিময়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেন। এতে বিচার ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কিন্তু সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025 বাস্তবায়িত হলে এই অনিয়ম বন্ধ হবে বলে আশাবাদ তার। এত ত্যাগ, এত রক্তক্ষয়ের পর এবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসছে, আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি, আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না। কাজে এই সুযোগ আমাদের কোনোভাবেই মিস করা চলবে না। আমরা আরও কনসালটেশন করব, আরও মতামত দিব। আমি খুবই খুশি হয়েছি, আমাদের এই আইনটাকে একদম তুলোধরা করে দেওয়া হয়েছে, এটা ভালো হয়েছে, আমাদের জন্য একটা ইনসেন্টিভ তৈরি হয়েছে। আমরা আরও ভালো করার চেষ্টা করব, 2 বার কনসালটেশন করব, 3 বার কনসালটেশন করব। একটা খুব ভালো সাজেশন আসছে পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন, এইটা পলিটিক্যাল পার্টির জন্য খুবই রেলিভেন্ট, অবশ্যই করব। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে এবার 39টি আসনে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন। 10 আগস্ট দাবি আপত্তি শেষে গেজেট প্রকাশ করবে ইসি। নির্বাচন ভবনে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেন। অন্তত 42টি আসনে পরিবর্তনের প্রস্তাব করে টেকনিক্যাল কমিটি। 4,20,000-এর বেশি ভোটার সংখ্যা বিবেচনায় নেওয়া হয়। বাগেরহাটে একটি আসন কমেছে, একটি বেড়েছে গাজীপুরে। এছাড়া ঢাকা 2, 3 ও 10 আসন মিলিয়ে অন্তত 6টিতে পরিবর্তন আসছে। গাজীপুরে 5টি, নোয়াখালী কুমিল্লায় 4টি, নারায়ণগঞ্জে 3টি এবং পঞ্চগড়, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শরীয়তপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম এবং বাগেরহাটে 2টি করে আর রংপুর 3 আসনে পরিবর্তন আসছে। সীমানা নির্ধারণ আইন 2021-এর 6 ধারা অনুযায়ী 16 জুলাই 9 সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন হয়। প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি, এই 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে। সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। 42টি আসন রিলেটেড আবেদন যেগুলো, সেগুলোর আমরা ছোট বড় সংশোধন বা ছোট বড় কি বলে যে অ্যাডজাস্টমেন্টের প্রস্তাব আমাদের টেকনিক্যাল কমিটি করেছেন। সেই অনুযায়ী আমরা একটা প্রস্তাব রেডি করেছি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। গভীর সমুদ্রে মাছ আহরণ কার্যক্রম জোরদার করতে এবং প্রাণী সম্পদ খাতকে আধুনিকায়নের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।
বুধবার সন্ধ্যায় যমুনায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনও তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে তিনি বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনার ওপর গুরুত্ব দেন, যাতে গভীর সমুদ্র মাছ ধরার অঞ্চল চিহ্নিত করা যায়। প্রয়োজনে জাপান বা থাইল্যান্ড থেকে অভিজ্ঞতা নেওয়া যেতে পারে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, কক্সবাজারের বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটকে গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত করতে হবে। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণে সব অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পাশাপাশি এ বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সভায় এলডিসি উত্তরণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সহ এলডিসি উত্তরণ কমিটির সদস্য ও নীতিগত উপদেষ্টারা এ সময় উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরি বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গেল 29 জুলাই সমাবেশে অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন দলটির আমির। পরে তার ফলো আপ চিকিৎসার অংশ হিসেবে গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করানো হয়। তখন চিকিৎসকেরা তার হার্টের 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানান। এ সময় চিকিৎসকেরা বাইপাস সার্জারি করানোর পরামর্শ দেন। তবে বাইপাস সার্জারি নাকি রিং পরানো হবে কিংবা দেশে চিকিৎসা নেবেন নাকি বিদেশে যাবেন সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ডাকসুর তফসিল পরবর্তী সহিংসতা এড়াতে সব রকম চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রশাসনিক ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প নিয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপাচার্য আরও বলেন, ডাকসু নির্বাচন একটি বড় আয়োজন। স্বাভাবিকভাবেই এটি নিয়ে আশা এবং আশঙ্কা দুটোই থাকবে। তবে নির্বাচন নিয়ে নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। ছাত্র সংগঠনগুলোর সাথেও প্রশাসনের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ আছে বলেও জানান তিনি। উপাচার্য আরও বলেন, ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহনশীলতা গড়ে উঠেছে। ক্যাম্পাসে এখন সহাবস্থানের পরিবেশ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি জানান, 5 বছর মেয়াদী এই প্রকল্পে খরচ হবে 2,840 কোটি টাকা, যেখানে আবাসিক হলসহ 10টি উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে আমাদের প্রক্টর অফিসের সমন্বয়ে প্রতিদিন যোগাযোগ। ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। একই উপলক্ষে একাধিক ছাত্র সংগঠন মিছিল করেছে, কোনো রকম বড় মাপের দুর্যোগ ছাড়া। যেহেতু এই ডাকসুকে কেন্দ্র করেই তারা অনেকবার বিভিন্ন পর্যায়ে একসাথে হয়েছে, আলাপ করেছে, একসাথে হয়েছে, সাংবাদিকদের সামনেও বহু দফা আলাপ হয়েছে, তাদের মধ্যে একরকম সহনশীলতা গড়ে উঠেছে ধীরে ধীরে। এগুলি সবই ভালো লক্ষণ। গণ অভ্যুত্থানের 1 বছর পর ডাকসুর তফসিল ঘোষণা হতাশাজনক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণার প্রশংসার পাশাপাশি ফরহাদ বলেন, আশা করা হয়েছিল গণ অভ্যুত্থানের প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। গণ অভ্যুত্থানের বিজয়, সেই বিজয়ের পর যে প্রশাসন আসছে সে প্রশাসন 2-3 মাসের মধ্যে ডাকসু ইলেকশন দিতে পারবে এবং দিলে এই বছর এসে আমরা আরো একটা ডাকসু পেতাম যদি প্রতি বছর হয় সাপেক্ষে আর কি। তো এটা যে ইন্টারিম পিরিয়ডে যেখানে আমরা 2টা ডাকসু পাওয়ার কথা সেখানে মাত্র একটা পাচ্ছি এখন। এটা আসলে কনসার্নের ইস্যু। আগস্টের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার
দাবিতে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসু নির্বাচনের দাবিতে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখানে সমাবেশ করা হয়। এ সময় আগস্টের প্রথম সপ্তাহে তফসিল এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন দাবি করেন তারা। সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, দাবি আদায় না হলে বর্তমান প্রশাসন গদিতে থাকার নৈতিকতা হারাবে। অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা। ডাকসুর আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাদের চাকসু নির্বাচন দিতে হবে। আমরা এইটুকু হুঁশিয়ারি আপনাদেরকে দিচ্ছি, যদি এই সিন্ডিকেটের পর নীতিমালা বাস্তবায়নের সাথে সাথে আপনারা যদি তফসিলের ডেট ঘোষণা না করেন এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে যদি তফসিল ঘোষণা না করেন, আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। 2018 সালের নির্বাচনে রাতে 50% ভোট ব্যালট বাক্সে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে এ নির্দেশনা পাঠানো হয় ডিসি, ইউএনও, এসিল্যান্ড, এসপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়গুলো দেখভাল করতেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। জুলাই গণহত্যা মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আদালতে দেয়া জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। এরই মধ্যে চৌধুরী মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন এবং সেই সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন। শাহবাগ থানার বেআইনি রায় ও জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ফের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলার অভিযোগে বলা হয়, 2012 সালে অবৈধভাবে সংবিধানের 13তম সংশোধনী রায় লেখেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, যেখানে সই করেন তৎকালীন বিচারপতি মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারা প্রত্যেকে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক ও বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় প্রদান করা সহ অসত্য ও জালিয়াতি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, প্রাথমিক তদন্তে খায়রুল হকের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যাচ্ছে। সমন্বয়ক পরিচয়ে গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার 5 জনের মধ্যে রিয়াদের বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করেছে ডিএমপি। তবে তদন্তের স্বার্থে চেক সংক্রান্ত অন্য তথ্য গোপন রেখেছে পুলিশ। মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এছাড়া অন্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করে গ্রেপ্তারকৃতরা। শুরুতে 10 লাখ টাকা দিলেও শনিবার গ্রেপ্তারকৃতরা বাকি টাকা নিতে শাম্মী আহমেদের বাসায় গেলে পুলিশকে খবর দেয় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসেবে রেকর্ড করি, সেটা হচ্ছে চাঁদাবাজি। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25 লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সায়েদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে 6 আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বুধবার সকালে এ মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক 24 জনের পক্ষে স্টেট ডিফেন্স অব্যাহতির আবেদন করেন।
এই মামলায় অভিযোগ গঠনের অনুমতি দেবেন ট্রাইব্যুনাল, এমনটাই আশা রাষ্ট্রপক্ষের। এর আগে গেল 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গেল 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। এখানে আমাদের যে বক্তব্যটা হচ্ছে যে 4-5টা স্টেজে আছে। এক হচ্ছে কে নির্দেশ দিয়েছেন, কে সহায়তা করেছেন, কে আশ্রয় দিয়েছেন, কে প্রশ্রয় দিয়েছেন, কে সরাসরি গুলি করেছেন এবং সাবসিকুয়েন্টলি কে এই হত্যাকাণ্ডটাকে ধামা চাপার জন্য কে কিভাবে অংশগ্রহণ করেছে। এই কয়েকটা পর্যায়ে আমাদের অভিযোগ। 30 জনের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে একই অভিযোগ, ভিন্ন ভিন্ন অভিযোগ। রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মের অনুসারীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত গ্রেপ্তার 5 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গতকাল রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে গত শনিবার ও রোববার 2 দফায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর গ্রামে হিন্দুপাড়ায় 22টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুট করে উত্তেজিত জনতা। এ ঘটনায় গতরাতে এক ভুক্তভোগী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে একথা বলেন তিনি। 5 আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নাই, সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ প্রয়োজনে রাজধানীতে অভিযান পরিচালনা করছে ডিএমপি। 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে। আপনারা জানেন তাদের আমরা সবাই অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না। যেই সব দেশের সাথে আমাদের অনারাইভেলের চুক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অনারাইভেল ভিসা দিচ্ছি, যাদের সাথে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা অনারাইভেল ভিসা দেবো। কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এনসিপির 10 থেকে 12 জন সমর্থক আহত হয়েছেন। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এ হামলা ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জড়ো হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট পাটকেল ছোড়া হয়। এরপরেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির 10 থেকে 12 জন সমর্থক আহত হন, যার মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন। পুলিশ জানায় এনসিপির সমর্থকদের আহতের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য গঠনের ওপর জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, জাতীয় প্রয়োজনে সবার মাঝে ঐক্য তৈরি হলে সকল অপশক্তির বিনাশ ঘটবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে তাজউদ্দিন আহমেদ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, বৃহত্তর জাতীয় দায়বদ্ধতা থেকেই 52 ও 71-এর মতো প্রতিটি ঐতিহাসিক অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তাই এসব ঘটনার মধ্যে বিভাজন তৈরি করার কোনো সুযোগ নেই। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সমন্বিত জাতীয় চেতনায় কাজ করলেই দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি। বিভাজনের রাজনীতির বাইরে এসে কিছু জাতীয় প্রশ্নে ঐক্যমত যাতে আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে জাতীয় পরিচয়, যে মাইল ফলকগুলো, মহান মুক্তিযুদ্ধ, 90-এর যে আন্দোলন, 2024, এই প্রতিটি আন্দোলনের পরম্পরা আছে, ধারাবাহিকতা আছে। এগুলো সবগুলি একটি বৃহত্তর
জাতীয় দায় এবং দায়িত্বের অংশ। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে এই আদেশ দেন। রুলে নৌ পরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এই রিটটি দায়ের করেন। কোনো রকম বিডিং প্রসেস ছাড়াই, কোনো কম্পিটিটিভ প্রসেস ছাড়াই এমওইউ স্বাক্ষর করেছিল এবং আশা করা হয়েছিল যে 5ই আগস্টের পর নতুন সরকার এসে এগুলো সমস্ত কর্মকাণ্ডকে বন্ধ করে দিবে। সরকারের ইচ্ছা এখন পর্যন্ত যে এটা ইন্টারন্যাশনাল কোনো টেন্ডার ছাড়াই, কোনো বিডিং প্রসেস ছাড়াই, কোনো কম্পিটিটিভ প্রসেস ছাড়াই এটা বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে। চিটং পোর্ট হচ্ছে দেশের হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডকে যদি 50 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হয় বিদেশিদের কাছে, তাহলে দেশের সার্বভৌমত্ব, সিকিউরিটি উইল বি ইন কোয়েশ্চেন। সেই দিকগুলো বিবেচনা করে মহামান্য আদালত আজকে রুল দিয়েছেন। এখানে বাংলাদেশিরা স্বয়ংসম্পন্ন অভিজ্ঞতার দিক দিয়ে বিদেশি আমরা আনবো কেন? আর চতুর্থ হলো জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সেই জন্য আমরা এসব মেজর সিদ্ধান্ত, ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, এটা মনে হয় এই সরকার হয়তো চিন্তাভাবনা করছে, হয়তো সিদ্ধান্ত আগাবে কি আগাবে না, এর মধ্যে বোঝা যাচ্ছে। সরকার একটি পক্ষকে পৃষ্ঠপোষকতা দেয়ায় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি নির্বাচনে আসবে। সকালে নির্বাচন ভবনে 2024 সালে দলের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা শেষে এ মন্তব্য করেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া। 2,64,00,000 বেশি আয় ও 1,79,00,000 বেশি ব্যয় দেখিয়ে 2024 সালের বাৎসরিক অডিট রিপোর্ট জমা দিয়েছে জাপার প্রতিনিধি দল। এতে ব্যাংকে গচ্ছিত উদ্বৃত্ত দেখানো হয়েছে 84,50,000। আয়ের খাত হিসেবে কর্মীদের চাঁদা, প্রকাশনা, ডোনেশন দেখানো হয়েছে। এই 3 নির্বাচনের মধ্যে বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ ইভেন মান্না বাই, রব বাই, ডক্টর কামাল হোসেন, তারা সবাই 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিএনপি 4 বছর ওই সংসদে অবস্থান করেছে। যদি এই নির্বাচনগুলা অবৈধ হয় তাহলে বিএনপির অংশগ্রহণটা অবৈধ, তাহলে জাতীয় পার্টিকে যদি এই অংশগ্রহণের কারণে বাতিলের দাবি ওঠে, তাহলে বিএনপি, ইসলাম, এই চরমনের পীর সাহেবের দল সহ যে 31টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তাহলে এই 31টা দলই বাতিল হওয়ার অপরাধে অপরাধী। সিলেটে বাংলাদেশ ও ইউএস আর্মির 7 দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া শেষ হয়েছে। সকালে জালালাবাদ সেনানিবাসে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়। অপারেশন টাইগার লাইটনিং নামের প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের 100 সদস্য এবং ইউএস আর্মির অধীনস্থ নেভাদা ন্যাশনাল গার্ডের 66 জন সদস্য অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পর প্রশিক্ষণের তথ্যচিত্র প্রদর্শনী হয়। পরে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ASM রিদওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ইউএস রাষ্ট্রদূত জানান, যৌথ প্রশিক্ষণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার প্রতীক। বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় এই প্রশিক্ষণ কাজ করবে। Commander, Air Commando Brigade, distinguished Dear General Emerald and the participants, Emerald, honored colleagues from the, you would say, always know Bangladesh and the United States have to cooperation that is based in our joint goal of security, peace, and prosperity in the Bay of Bengal and the broader Indo-Pacific region.
কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল হোসেন সোহেল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। গুলশানের একটি হোটেলে নবগঠিত কমিটির ফলাফল ও দায়িত্ব হস্তান্তর করেন কোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আক্তার হোসেন। আগামী 2 বছরের জন্য কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব পেলেন 33 জন নির্বাচিত প্রতিনিধি। এর মধ্যে পদধারী 21 জন, 12 জন কার্যনির্বাহী কমিটির সদস্য। উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সহ নবগঠিত কমিটির সদস্যরা। কোয়াব সদস্যদের সমস্যা দূর করে সংগঠনকে এগিয়ে নেয়ার কথা জানান নবনির্বাচিতরা। আমি চেষ্টা করেছি আমার নির্বাচন বোর্ড এবং আমার সাথে হচ্ছে আমাদের আপিল বোর্ড সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং আমি যখন যেটা তাদের কাছে জানতে চেয়েছি সেই সহযোগিতা তারা পাশে এসে এবং হচ্ছে প্রত্যেকটা সময় আমার সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই একটা সুন্দর নির্বাচন সবাইকে উপহার দিতে পারছি। বাইপাইলে পথসভার মধ্য দিয়ে শেষ হয়েছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। এই মুহূর্তে পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতৃবৃন্দ বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছেন। সেখানে কথা বলছেন দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং বাংলাদেশের সকল কমিটি, জাতীয় নাগরিক পার্টি তারা ক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এই জুলাই পদযাত্রার কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে সার্জিস আলম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন অনিক রায় সহ আরও অনেকেই। সবাইকে ধন্যবাদ জানাই। এই পুরো পদযাত্রা চলাকালীন সময় জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন, তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই যাদের অংশগ্রহণে আমাদের এই জুলাই পদযাত্রা সফল হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে। আজকে রাতে আমরা ঢাকায় প্রত্যাবর্তন করেছি। আমরা 1 জুলাই আমরা রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছিলাম। আজকে রক্তস্নাত সাভারের বাইপালের আমরা পথসভা করে ঢাকায় প্রত্যাবর্তন করেছি। ইনশাআল্লাহ 3রা আগস্ট আপনাদের সাথে দেখা হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই। 3রা আগস্ট আমরা গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে কয়েকটি জেলায় আমরা পথসভা করতে পারি নাই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ করব। ইনশাআল্লাহ 64টি জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার এই কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে। আপনারা মিডিয়া ভাইরা, বোনেরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সাথে ছিলেন বা ঢাকায় থেকেও যারা কাভারেজ দিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পুরো পদযাত্রায় আমাদের সাথে যে সকল কেন্দ্রীয় কমিটি সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের ড্রাইভাররা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের মিডিয়া টিম, সোশ্যাল মিডিয়া টিম অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে উত্থান এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে হলো, আমাদের যে অভিজ্ঞতা হলো, ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা জনগণের রাজনীতি করার জন্য আমাদেরকে এই অভিজ্ঞতা কাজে দিবে। আমরা ক্ষমতাকে জনতার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা সেই কাজটি করেছি। ইনশাআল্লাহ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশের, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আপনারা যারা আজকে আমাদেরকে অভ্যর্থনা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ আমাদের এই পদযাত্রা থেকে আমরা জাতীয় সংসদে গিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে নতুন বাংলাদেশের লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করব। সরাসরি কথা বলছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সেখানে যুক্ত ছিলাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার পূর্বাঞ্চলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপানের পর সুনামি আঘাত হানতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলের কয়েকটি উপকূলে সমুদ্রের ঢেউ 3 ফুট পর্যন্ত বেড়ে গেছে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। সুনামি আঘাত হেনেছে উপকূলবর্তী অঙ্গরাজ্য হাওয়াই, ওরেগন, ওয়াশিংটন ও আলাস্কায়ও। পরিস্থিতি বিবেচনায় নিচু অঞ্চলের বাসিন্দাদের তুলনামূলক উঁচু জায়গায় যাওয়ার পরামর্শ দিয়েছে স্টেট কর্তৃপক্ষ। একই নির্দেশনা জারি আছে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ, জাপানের পূর্ব উপকূলেও। 20 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে জাপান সরকার। এছাড়াও ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরের দক্ষিণে 100টিরও দ্বীপ নিয়ে গঠিত ফ্রেঞ্চ পলিনেশিয়ায় জারি হয়েছে সুনামি সতর্কতা। খেলার প্রসঙ্গ। টেস্ট দলের নিয়মিত মুখ নাইম হাসান। তবে সামনের দিনগুলোতে নিজেকে দেখতে চান ওয়ানডে আর টি-20 দলেও। সেই সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটের দলে থাকা সতীর্থদের নিয়েও বেশ আশাবাদী এই স্পিনার। নাইমের প্রত্যাশা, আসন্ন এশিয়া কাপ আর টি-20 বিশ্বকাপে এই দলটাই দারুণ পারফরমেন্স উপহার দেবে বাংলাদেশকে। নিজেকে 3 ফরম্যাট খেলার মতনই রেডি করতেছি। প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি। তো আমি তো যদি শুধু এক ফরম্যাটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম। আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছে ওরা। আমার বিশ্বাস ওরা ওখানে খুব ভালো রেজাল্ট করবে। টি-20 খেলার মধ্যে শর্ট ফরম্যাট খেলা, মোমেন্টামটা যদি পাই ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।